বাগদাদের ছোট্ট এক গ্রামের বুক থেকে উঠে আসা এই গল্প শুধুই এক কাহিনী নয়, এ যেন জীবনের এক গভীর পাঠ। সবর, শুকর আর হিংসার পরিণামের এক জলজ্যান্ত দলিল, যা আপনার হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলে যাবে। এই গল্প এক পরিশ্রমী কৃষক, তার কৃতজ্ঞ ও সন্তুষ্ট চিত্ত স্ত্রী, আর এক হৃদয়হীনা পরস্ত্রীকাতর নারীর। তাদের জীবন বাগদাদের পুরানো খর্জুর বৃক্ষের আর মাটির সোঁদা গন্ধমাখা এক গ্রামে একে অপরের সাথে জড়িয়েছিল। পুরাতন বাগদাদের এক প্রান্তে খর্জুর বৃক্ষের আর মাটির সুবাসে ভরা একটি গ্রাম ছিল। সেই গ্রামেই ইমরান নামের এক পরিশ্রমী কৃষক থাকত। ইমরানের না ছিল সোনার প্রাসাদ, না উটের শাড়ি, কিন্তু তার হৃদয় ছিল এক বাদশার মতো। সারাদিন খেতে লাঙল চালাত, আর সন্ধ্যায় ঘরে ফিরলে তার স্ত্রী সিলমা হেসে তার সামনে মাটির কলসি থেকে পানি রাখত। সিলমার মুখে দারিদ্র্যের কোনো চিহ্ন ছিল না, বরং কৃতজ্ঞতার জ্যোতি ঝলমল করত। এক সন্ধ্যায় ইমরান ক্ষেত থেকে ফিরে এলে সিলমা চুলোয় ডাল চড়িয়ে রেখেছিল। ছোট মাটির উঠোনটি বিকালের শেষ আলোয় সোনালি লাগছিল। উঠোনে ৩ সন্তান খেলছিল। ইমরান বসতেই সিলমা বলল, আজ ডাল একটু কম হয়েছে, তবে আমি পেঁয়াজ ভেজে স্বাদ বাড়িয়ে দিয়েছি। ইমরান হেসে বলল, কম হোক বা বেশি, তোমার হাতের রান্না আমার জন্য বাগদাদের বাদশার ভোজের চেয়ে কম কিছু নয়। এই মুহূর্তগুলোই তাদের বাড়িটিকে জান্নাত করে তুলেছিল। কিন্তু গ্রামে সবাই এই জান্নাত সহ্য করতে পারত না, বিশেষ করে খাতিজা নামের এক মহিলা। খাতিজা যে একসময় গ্রামের এক ধনী লোকের স্ত্রী ছিল, কিন্তু খারাপ ব্যবহার আর জেদের কারণে তালাক পেয়ে ফিরে এসেছিল। তার একটি যুবতী মেয়ে ছিল, কিন্তু মায়ের মতোই তার মেজাজেও অহংকার আর ধূর্ততা ছিল। খাতিজা প্রায়ই সিলমার বাড়ি সামনে দিয়ে যেত, আর ভেতর থেকে আসা হাসির আওয়াজ শুনে হিংসায় জ্বলত। মনে মনে বলতো, এই দারিদ্র্যেও এরা এত খুশি কিভাবে থাকে, আমার কপাল এমন কেন নয়। একদিন বিকেলে যখন সিলমা উঠোনে কাপড় শুকাচ্ছিল, খাদিজা সেখান দিয়ে যাচ্ছিল। সে থেমে বলল, মাশাআল্লাহ, তোমরা দুজন তো সবসময় হাসাহাসি করো, মনে হয় তোমাদের দুনিয়ার কোনো চিন্তা নেই। সিলমা নরম সুরে উত্তর দিল, চিন্তা তো সবারই থাকে বোন, কিন্তু আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকলে মন হালকা হয়। খাতিজার মুখে একটি কৃত্রিম হাসি ফুটে উঠল, কিন্তু মনে কাঁটা বিঁধে গেল। গ্রামের অন্য লোকেরা জানত যে খাতিজার মনে হিংসার আগুন জ্বলছে, কিন্তু ইমরান আর সিলমা ভুলেও তার নিন্দা করত না। হ্যাঁ, তারা এটা অবশ্যই অনুভব করত যে যখনই খাতিজা তাদের কাছে আসত, তার চোখে এক অচেনা ঝিলিক থাকত, যেন সে কোনো খেলা খেলার পরিকল্পনা করছে। সন্ধ্যা নামতে শুরু করল। ক্ষেত থেকে ফেরার পথে ইমরান সিলমাকে উঠোনে বসে থাকতে দেখল। সে চুলোয় আগুন জ্বালাচ্ছিল। ইমরান তার পাশে বসে বলল, আজ বাজারে খাতিজাকে দেখেছিলাম, অদ্ভুতভাবে সালাম জানালো। সিলমা মাথা নিচু করে বলল, সে সবসময় এমন। হয়তো তার মনের শান্তি কোথাও হারিয়ে গেছে। ইমরান দীর্ঘশ্বাস ফেলল। আল্লাহ সবাইকে সঠিক পথ দেখাক। আমাদের শুধু আমাদের ঘরের শান্তি বজায় রাখতে হবে। কিন্তু তারা জানত না যে এই শান্তি একদিন কারোর চোখের কাঁটা হয়ে দাঁড়াবে, আর এমন এক পরীক্ষা তাদের দরজায় কড়া নাড়বে যার কথা তারা কখনো ভাবেনি। সেই রাতে গ্রামে হালকা বাতাস বইছিল, আকাশে চাঁদনি ছড়িয়েছিল, আর প্রতিটি বাড়ির উঠোনে প্রদীপ জ্বলছিল। কিন্তু খাতিজার মনে অন্য এক আলো ছিল, হিংসার আলো, যা ধীরে ধীরে এক জ্বলন্ত শিখায় পরিণত হচ্ছিল। সে তার খাটে এপাশ ওপাশ করছিল, বারবার ইমরান আর সিলমার হাসি খুশি বাড়িটি তার মনে আসছিল। সে বালিশে হাত মেরে মনে মনে বলল, আমি দেখি এরা কতদিন শান্তিতে থাকে। পরের দিন দুপুরে যখন সূর্য খেতে আগুন ঝরাচ্ছিল, ইমরান একার আঙুল চালাচ্ছিল। দূর থেকে মাটির এক মেঘ উঠল, আর তার ভেতর থেকে খাতিজার ছায়া ভেসে এলো। সে মাথায় চাদর দিয়ে হালকা কৃত্রিম ক্লান্তি নিয়ে ধীরে ধীরে হেঁটে আসছিল। ইমরান লাঙল থামিয়ে জিজ্ঞাসা করল, আরে বোন, এই রোদে এখানে কিভাবে এলে? খাতিজা কাঁপতে কাঁপতে বলল, আসলে ইমরান ভাই, মনটা খুব ভারী ছিল, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছিল। ইমরান অবাক হয়ে বলল, তা ভালোই করেছ যে এসেছ, কিন্তু এই রোদে কষ্ট করো না, বসো এখানে খর্জুর গাছের ছায়ায়। খাতিজার সাথে সাথে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তারপর সে ধীরে ধীরে তার দুঃখের কথা বলতে লাগল। তুমি তো জানো আমার প্রথম বিয়ে কিভাবে ভেঙেছিল। সেই লোকটা আমাকে মারত, গালি দিত, আর শেষে আমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ইমরান দুঃখের সাথে মাথা নাড়ল। আল্লাহ কাউকে এমন কঠিন সময় না দেখাক। খাতিজা একটি গভীর নিঃশ্বাস নিল এবং তার কথার মোড় ঘুরিয়ে দিল। তুমি ভাগ্যবান, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, তোমার সংসার ভরা। তারপর একটু থেমে হালকা হেসে বলল, ইস,
আমারও যদি এমন কোনো আশ্রয় থাকত। ইমরান কথাটা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বলল, সবার কপাল আলাদা বোন, কিন্তু খাদিজার মুখে অন্য কোনো উদ্দেশ্য লেখা ছিল। পরের কয়েকদিন সে বারবার খেতে আসতে লাগল। কখনো বলল পানি খেতে এসেছিলাম, কখনো বলল রাস্তা ভুল করে এসেছিলাম। শিলমারও ধীরে ধীরে এসব অনুভব হতে লাগল। এক সন্ধ্যায় সে ইমরানকে বলল, এই খাদিজা প্রতিদিন খেতে কেন আসে? ইমরান উদাসীনভাবে উত্তর দিল, হয়তো একাকিত্ব অনুভব করে। শিলমা নীরবতা অবলম্বন করল, কিন্তু তার মনে হালকা একটি দুশ্চিন্তা অবশ্যই ঢুকে গেল। তারপর সেই মুহূর্তটি এলো যার জন্য খাদিজা অপেক্ষা করছিল। সে গ্রামের আরও দুজন মহিলাকে তার সাথে মিশিয়ে নিল। পরিকল্পনাটি ছিল যে সে ইমরানকে বদনাম করে তার লক্ষ্যে সফল হবে। দুপুরের সময় যখন গ্রামের বেশিরভাগ পুরুষ খেতে আর মহিলারা বাড়িতে ছিল, খাদিজা অভ্যাস মতো খেতে এলো। এবার সে আগের চেয়ে বেশি বিষণ্ণ আর অসহায় লাগছিল। ইমরান জিজ্ঞেস করল, কি হয়েছে বোন, আজ তো চোখে জল? খাদিজা কাঁদতে কাঁদতে বলল, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার জীবনে কোনো আশ্রয় নেই, তুমি কিছু সাহায্য করো। ইমরান কিছু বলতে যাবে, এমন সময় ঝোপের পেছনে লুকিয়ে থাকা সেই দুজন মহিলা হঠাৎ বেরিয়ে এলো আর চিৎকার করে বলল, হায় হায়, দেখো তো এই দুজন খেতে একা কি করছে। গ্রামে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকজন জড়ো হলো। কেউ ইমরানের সাফাই শুনল না। পঞ্চায়েত রাখা হলো। পঞ্চায়েত রায় দিল যে বদনাম থেকে বাঁচার জন্য ইমরানকে খাদিজাকে বিয়ে করতে হবে। ইমরান শিলমার দিকে তাকালো। তার চোখে অসহায়ত্ব ছিল, কিন্তু সে নীরব রইল। ইমরানের বুকে এক ভারী পাথর রাখা হলো। বিয়ে হয়ে গেল, কিন্তু এই বিয়ে ইমরানের জন্য এক কারাগার হতে যাচ্ছিল, যার দরজা খাদিজার নিজের হাতে বন্ধ করেছিল। বিয়ের পর যখন ইমরান খাদিজাকে বাড়িতে নিয়ে এলো, তখন সন্ধে নেমে এসেছিল। গ্রামের রাস্তায় প্রদীপ জ্বলে উঠেছিল, কিন্তু ইমরানের হৃদয়ের প্রদীপ যেন নিভে গিয়েছিল। বাড়ির উঠোনে সিলমা নীরব দাঁড়িয়েছিল, আর 3 সন্তান ভয় পেয়েছিল। সে খাদিজাকে এক মুহূর্ত দেখল, তারপর মাথা নিচু করে তার সন্তানদের নিল আর চুপচাপ ভেতরে চলে গেল। খাদিজা ভেতরে পা রাখতেই তীক্ষ্ণ চোখে বাড়ির দিকে তাকালো। দেওয়ালে সাধারণ ছবি, কুনায় রাখা মাদুর আর সেই ছোট্ট রান্নাঘর যেখানে সিলমার বানানো রুটির সুবাস আসছিল। খাদিজা ঠোঁটে একটি হালকা হাসি আঁকল, কিন্তু সেই হাসি সিলমার জন্য নয়, তার আসন্ন পরিকল্পনার জন্য ছিল। প্রথম রাতে খাবারের মাদুরে বসেই খাদিজা টিটকারি মেরে বলল, এই তরকারিটা তো একটু ফিকে লাগছে। জানি না কেন মানুষ তোমার এত প্রশংসা করে সিলমা। সিলমা ধৈর্য ধরে উত্তর দিল, খাবার হয়তো তোমার স্বাদের না হতে পারে, তবে আমার উদ্দেশ্য পরিষ্কার। ইমরান কথা ঘোরানোর চেষ্টা করল, ছেড়ে দাও না এসব, প্রথম রাত, আরামে খাও। কিন্তু এটি ছিল খাদিজার চালের কেবল শুরু। কয়েকদিন পরেই বাড়িতে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো। খাদিজা প্রায়শই সেলমাকে খোঁচা দিত, এই বাড়ি এখন আর তোমার নয়, এখন সব সিদ্ধান্ত আমি নেব। কখনো বলতো, ইমরান, এই মলিলা কেবল ভান করে, আসলে তো সে অহংকারী। ইমরান দুজনের মাঝে আটকে পড়েছিল। সে কখনো সিলমাকে বোঝাতো, কখনো খাদিজাকে, কিন্তু খাদিজাকে বোঝানো যেন পাথর থেকে জল বের করার সমান ছিল। তারপর একদিন যখন বৃষ্টির ফোঁটা উঠোনে পড়ছিল, খাদিজা একটি নতুন ফন্দি বের করল। সে ইমরানের কানে কানে বলল, তোমারই স্ত্রী আমার জন্য বদদোয়া করে, আমি নিজে আমার চোখে ওকে দোয়ার পর হাত তুলতে দেখেছি। ইমরান অবাক হয়ে সেলমার দিকে তাকালো, কিন্তু তার চোখ ছিল পরিষ্কার আর নির্দোষ। সময় কাটতে লাগলো, আর বাড়ির শান্তি ভাঙতে লাগলো। খাদিজার ষড়যন্ত্র বাড়তে থাকলো। কখনো সে খাবারে লবণ কম দিয়ে সিলমার ওপর দোষ চাপাতো, কখনো ইচ্ছে করে বাসন ভেঙে বলতো এটা তো সিলমার অসাবধানতা, আর কখনো বাচ্চাদের মারত। গ্রামের মহিলাদের মধ্যেও খাদিজা কথা ছড়ানো শুরু করল, তোমরা জানো, ইমরান আমার কথা বেশি শোনে, সিলমা তো শুধু একটি পুরনো অভ্যাস, আসল ভালোবাসা তো আমার। সিলমা এসব শুনত আর তার মন ভেঙে যেত, কিন্তু সে কখনো ইমরানের কাছে খাদিজার অভিযোগ করত না। তার ধৈর্য আর নীরবতাকে মানুষ দুর্বলতা ভাবতে লাগল। কিছু বছর পর খাদিজার একটি ছেলে জন্মগ্রহণ করল। গ্রামে শোরগোল পড়ে গেল, মানুষজন অভিনন্দন জানাতে আসতে লাগল। ইমরানের মনে এক অদ্ভুত আনন্দ আর বোঝা দুটোই ছিল। সে তার প্রথম 3 সন্তানকেও ভালোবাসত, কিন্তু খাদিজার আচরণ এখন আরও কঠোর হয়ে গেল। এই বাড়ি এখন আমার, খাদিজা একদিন সিলমাকে বলল, আমার ছেলের, তোমার বাচ্চাদের এখানে কোনো অধিকার নেই। সিলমা প্রথমবারের মতো কাঁপা গলায় উত্তর দিল, অধিকার আল্লাহ দেন, তুমি কেড়ে নিতে পারো না। এই কথা শুনে খাদিজার মুখ লাল হয়ে গেল। সে গর্জন করে বলল, আমি দেখি তুমি কতদিন এখানে টিকে থাকো।
এই উত্তেজনাতেই বছরগুলো কেটে গেল। 3 সন্তান এখন বড় হয়ে গিয়েছিল। ছেলেরা এখন খেতে বাবার সাথে কাজ করত, আর মেয়ে মারিয়াম মাকে বাড়িতে সাহায্য করত। কিন্তু খাদিজার সেই সন্তানদের আর তাদের অধিকারের প্রতি হিংসে ছিল। সে চাইত যে সবকিছু তার ছেলে আর মেয়ের নামে হয়ে যাক, যে মারিয়ামের চেয়ে কয়েক বছরের বড় ছিল, কিন্তু খুবই চালাক এবং মায়ের মতো হিংসুক ছিল। খাদিজা প্রতিদিন ইমরানের সাথে সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথা বলতো, কিন্তু সে বলতো যে তার সবকিছু তার 2জন স্ত্রী আর সন্তানদের। এতে খাদিজা খুব রেগে যেত আর প্রতিদিন ঝগড়া করত। কিছুদিন পর ইমরানের স্বাস্থ্য খারাপ হতে লাগল। হয়তো বাড়ির অশান্তি, মনের বোঝা আর 2জন স্ত্রীর তিক্ততা তাকে ভেতর থেকে খেয়ে নিচ্ছিল। একদিন খেতে কাজ করতে করতে সে মাটিতে পড়ে গেল। 2জন ছেলে তাকে বাড়ি নিয়ে এলো, হাকিম সাহেবকে ডাকা হলো, কিন্তু ততক্ষণে ইমরানের আত্মা তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে গিয়েছিল, আর সন্ধ্যার মধ্যে তার মৃত্যুর খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা জড়ো হলো, জানাজা পড়ল, আর এভাবেই ইমরানের অস্তিত্ব এই বাড়ি থেকে চিরকালের জন্য বিদায় নিল। কিন্তু ইমরান যাওয়ার আগে একটি কাজ করে গিয়েছিল, একটি ওয়েল, যা খাদিজার সব স্বপ্ন ভেঙে দেওয়ার মতো ছিল। গ্রামের সন্ধেটা অদ্ভুত নীরব ছিল। সারাদিনের ব্যস্ততা, জানাজার ভিড় আর কান্নাকাটির পর এখন উঠোনে কেবল প্রদীপের হালকা শিখা জ্বলছিল। সিলমা উঠোনের এক কোণে বসেছিল, তার চোখ ফুলে গিয়েছিল, কিন্তু মুখে শান্তি ছিল। 3 সন্তান মায়ের সাথে শোকে বসেছিল, কিন্তু খাদিজা ঘরে অস্থিরভাবে এদিক ওদিক হাঁটছিল, যেন কোনো বড় পুরস্কারের জন্য অপেক্ষা করছে। ঈশার নামাজের পর গ্রামের 2জন সম্মানিত প্রবীণ মোহাম্মদ সাহেব আর আহমদ সাহেব বাড়িতে এলেন। তাদের হাতে ভাঁজ করা একটি কাগজ ছিল। মোহাম্মদ সাহেব গলা পরিষ্কার করে বললেন, এটি ইমরানের শেষ ওয়েল। মরার 1 সপ্তাহ আগে সে আমাকে এটিই দিয়েছিল, যে তার চলে যাওয়ার পরেই যেন এটি পড়া হয়। খাদিজা এক মুহূর্তের জন্য তার ঠোঁট কামড়ে ধরল, কিন্তু মনে মনে হাসল, এখন সবকিছু আমার হয়ে যাবে। এই বাড়ি, এই ক্ষেত, সব আমার ছেলের নামে। মোহাম্মদ সাহেব কাগজটি খুললেন এবং পড়তে শুরু করলেন। শব্দগুলো সহজ কিন্তু ভারী ছিল। আমার পর আমার বাড়ি, ক্ষেত এবং জমি সব আমার সন্তানদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে, কিন্তু বেশিরভাগ অংশ আমার প্রথম স্ত্রী সেলমার নামে হবে। এই মহিলা আমার জীবনের শান্তি ছিল। আমি চাই আমার পরেও সে সুরক্ষিত থাকুক। খাদিজা এবং তার ছেলেকেও তাদের ন্যায্য অংশ অবশ্যই দেওয়া হবে, কিন্তু আমার বড় ছেলেদের এবং মেয়ের অংশ যেন কম করা না হয়। এই কথা শুনে ঘরের পরিবেশ বদলে গেল। সিলমার চোখে জল চলে এলো যখন খাদিজার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল। এটা কি বাজে কথা! খাদিজা চিৎকার করে বলল, এসব ষড়যন্ত্র, এই কাগজ মিথ্যা। আহমদ সাহেব গম্ভীরভাবে উত্তর দিলেন, এটি ইমরানের নিজের স্বাক্ষর করা কাগজ এবং আমরা 2জন তার সাক্ষী। খাদিজার রাগে কাগজটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু মুহাম্মদ সাহেব শক্তভাবে ধরে রাখলেন। বোন, আল্লাহর ভয় করো, এটি আমানত। সিলমা নীরব বসে রইল, কেবল মনে মনে কৃতজ্ঞতা জানাচ্ছিল। সে জানত যে এটি ইমরানের শেষ ভালোবাসার প্রমাণ। এই দিনের পর খাদিজার মনে সিলমার জন্য হিংসা আরও বেড়ে গেল। সে প্রতিটি সুযোগে কোনো না কোনো ষড়যন্ত্র করত। কখনো জমির কাগজে ত্রুটি বের করার চেষ্টা, কখনো গ্রামের পঞ্চায়েতে গিয়ে মিথ্যা দাবি করা। কিন্তু সবচেয়ে বিপজ্জনক চাল সে তখন চলল যখন সিলমার মেয়ে মারিয়ামের বিয়ে ঠিক হলো। সিলমার 2জন ছেলে মিলে বোনের বিয়ের ব্যবস্থা করল, কারণ তারা চাইতো না যে তাদের নিষ্পাপ বোন খাদিজা আর তার মেয়ে সাফিয়ার হিংসার শিকার হোক। মারিয়ামের সম্পর্ক গ্রামের এক ভদ্র আর পরিশ্রমী যুবক সাঈদের সাথে ঠিক হচ্ছিল। পুরো গ্রাম খুশি ছিল, কিন্তু খাদিজা এই সুখকে বিষে পরিণত করার সংকল্প করল। এক সন্ধ্যায় যখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে ছিল, খাদিজা তার মেয়ে সাফিয়াকে ডাকল আর আস্তে করে বলল, মেয়ে, এই সম্পর্ক তোমার জন্য বিপদ। মারিয়ামের স্বামী সাঈদকে তুমি তোমার আয়ত্তে আনো। তোমার কাছে সৌন্দর্যও আছে আর বুদ্ধিও। সাফিয়া হালকা করে হাসল। মা, তুমি তো দারুণ, দেখি এই খেলা। 2 দিন পর সিলমা সাদামাটাভাবে তার মেয়ের বিয়ে পড়িয়ে তাকে তার বাড়িতে পাঠালো, যাতে আর কোনো ষড়যন্ত্র তার মেয়ের শখ নষ্ট না করে। কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। পরের দিন নাস্তা নিয়ে যাওয়ার কথা ছিল। সিলমা সব তৈরি করলে সাফিয়া এসে বলল, আন্টি, আমি নিয়ে যাই না আমার বোনের জন্য? সিলমা অবাক হয়ে দেখল, কিন্তু খাদিজা বলল, যেতে দাও না, বোনদের শখ হয়।
খাতিজা তার মেয়ে সাফিয়াকে পাঠিয়ে দিল। মারিয়াম তার ঘরে ছিল আর তার স্বামী সাইদ বাইরে উঠোনে। সাফিয়া তাকে সালাম জানালো আর একবার এদিক ওদিক তাকালো, তারপর বসে বলল, আপনি তো বেশ ভদ্র মনে হচ্ছেন, বাড়িও ভালো, মারিয়ামকে কিভাবে বিয়ে করলেন? সাইদ অবাক হলো আর বলল, কি বলতে চাইছো? সাফিয়া কাঁদতে কাঁদতে বলল, আপনার স্ত্রী আর তার মা আমার উপর অনেক অত্যাচার করেছে, আমাকে সবসময় সৎমেই ভেবেছে, ও এই বাড়িও নষ্ট করে দেবে, সবসময় এই লোকেরা আমার আর আমার মায়ের অধিকার কেড়ে নিয়েছে। আর তো আমি একদিন মারিয়ামকে কোনো ছেলের সাথেও দেখেছিলাম। সাইদ অবাক হলো, কিন্তু সাফিয়ার কথায় জড়িয়ে গেল, সে আসলে তাকে ভুল বোঝাতে এসেছিল। কিন্তু সাইদ তাকে থামিয়ে দিল, তোমার কি লজ্জা হয় না যে তুমি আমার স্ত্রীর জন্য এমন শব্দ ব্যবহার করছো? এখনও আমার সম্মান আর সুমি আর তোমার মা তো তাদের সুখ কেড়ে নিয়েছো, তোমরা তাদের শত্রু, পুরো গ্রাম জানে, তাই আমাকে তোমার ফাঁদে ফেলো না। এই কথাগুলো মারিয়াম ঘরে দাঁড়িয়ে সব শুনছিল। তার মুখ লাল হয়ে গেল, সে ভেতরে এসে ছটপট করে বলল, সাফিয়া, তুমি কোন নোংরামিতে পড়েছ? আর এসব তোমার মায়ের কথাতেই হচ্ছে না? সাফিয়ার মুখের রং উড়ে গেল, তবু সে চিৎকার করে বলল, হ্যাঁ, কারণ তোমার মা আমার মায়ের মন ভেঙেছে। এই দিনের পর মারিয়াম সিদ্ধান্ত নিল যে সে তার মায়ের বাড়িতে গিয়ে এইসব সত্যি কথা বলবে, কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। মারিয়াম দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করল। তার মুখে রাগ আর চোখে জলের আর্দ্রতা একসাথে ছিল। উঠোনে শিলমা মাটির চুলোয় রুটি সেঁকছিল। মেয়েকে এই অবস্থায় দেখে সে ঘাবড়ে গেল। মারিয়াম, মেয়ে, এটা কি অবস্থা করে রেখেছ? মারিয়াম তার মায়ের হাত ধরে বলল, মা, তুমি জানো আজ কি হয়েছে? শিলমা রুটি উল্টাতে উল্টাতে বলল, মেয়ে, আগে বসো, জল খাও, তারপর বলো। কিন্তু মারিয়াম যেন থামতেই পারছিল না, সে এক নিঃশ্বাসে সব বলে দিল। মা, সাফিয়া আমার স্বামী সাইদের কাছে এসেছিল, আর সেটাও তোমার শত্রু খাতিজার কথায়। ও তাকে ভুল বোঝাতে এসেছিল যাতে আমার বিয়ে ভেঙে যায়। শিলমার হাত থেকে চিমটা মাটিতে পড়ে গেল। সে মারিয়ামের হাত ধরে ঘরে নিয়ে গেল আর বলল, আস্তাগফিরুল্লাহ, এটা কেমন নোংরা খেলা খেলছে সেই মহিলা। মারিয়ামের জল এখন আর নিয়ন্ত্রণে ছিল না। মা, সে বলল, ও বলেছে যে তুমি তার মায়ের মন ভেঙেছ, তাই প্রতিশোধ নিচ্ছে। শিলমা মেয়েকে বুকে জড়িয়ে নিল। মেয়ে, আমি কখনো কারো খারাপ চাইনি, কিন্তু মনে হয় কিছু মানুষ কখনো খুশি হতে পারে না, এমনকি যদি তুমি তাদের জন্য তোমার জীবনও দিয়ে দাও। এই সময়ে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মারিয়ামের ছোট ভাই ঘরের দরজা খুলল তো সামনে খাতিজার ছেলে আলী দাঁড়িয়েছিল। তার মুখে দুশ্চিন্তা ছিল। খালা, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, কিন্তু কথা দিন আমার মাকে বলবেন না। শিলমা অবাক হয়ে বলল, বলো বাবা, কি হয়েছে? আলী আস্তে করে বলল, এসব আমার মায়ের কথায় হচ্ছে। সে সাফিয়াকে বলেছে যে আপনার মেয়ে সংসার নষ্ট করে দিক, যাতে আপনার আর আপনার সন্তানদের জীবনে সুখ না থাকে। এই কথা শুনে মারিয়াম আর তার ভাইদের রাগ আরও বেড়ে গেল। মা, এখন আর কোনো সন্দেহের অবকাশ নেই, এই মহিলা কখনো শুধরাবে না। ছেলেরা বলল, মা, তুমি সবসময় আমাদের চুপ করিয়ে দিয়েছ যে সে আমাদের বাবার আমানত, কিন্তু আজ ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। আমাদের অনুমতি দাও যে আমরা এদের এই বাড়ি থেকে বের করে দেব। শিলমা তাদের চুপ করালো। আমার সন্তানেরা, রাগ করো না, আল্লাহর লাঠি নিঃশব্দ, কিন্তু ভাগ্যের খেলা অন্য ছিল। সাফিয়া একা বসেছিল, তার চাল ব্যর্থ হওয়ার পর। সে কিছু বুঝতে পারছিল না। সে ভাবল, এরা তো সবাই খুশি, আর আমি কি করলাম? আমাকে তো নিজের মাও সম্পত্তি থেকে আমার অংশ দেয়নি, নিজের কাছে রেখে দিয়েছে। এখন আমাকে কিছু করতে হবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, সাফিয়া তার মায়ের সব গয়না আর কিছু জমির কাগজ চুপ করে বাক্স থেকে বের করল আর গ্রামের এক লোকের সাথে পালিয়ে গেল। সকালে যখন ঘাতিজা উঠল আর বাক্সটি খুলল, তার চিৎকার বেরিয়ে এলো, ও খোদা, এটা কে করল? তার ঘরে হাহাকার শুরু হয়ে গেল। সারা গ্রামে খবর ছড়িয়ে গেল যে খাতিজার মেয়ে পালিয়ে গেছে। কিছু লোক হাসছিল, কিছু চুপচাপ দুঃখ করছিল, কিন্তু সবাই একটি কথাই বুঝতে পারল, যে অন্যের জন্য গর্ত করে সে নিজেই তাতে পড়ে। খাতিজা পাগলের মতো তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ল। গ্রামের কাঁচা রাস্তায় ছুটতে ছুটতে সে ক্লান্ত হয়ে একটি নির্জন জায়গায় পৌঁছালো। সেখানে কিছু বদমাশ দাঁড়িয়েছিল। যেই সে কাছে গেল, একজন তার পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। অন্যজন ধাক্কা দিল আর সে সোজা মাটিতে পড়ে গেল। তার মাথা জোরে পাথরে লাগল আর রক্ত পড়তে লাগল। কিছু পথিক তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ডাক্তাররা বলল যে সে আর কথা বলতে পারবে না। এই খবর শুনে সিলমার মন ভরে গেল। সে চুপচাপ হাসপাতালে গেল, খাতিজার হাত ধরল আর বলল, আমি তোমার থেকে কখনো প্রতিশোধ নেইনি, কিন্তু দেখো, আল্লাহর বিচার কখনো ভুল হয় না। তিনি মজলুমের ফরিয়াদ শোনেন, আর দেখো, আমার কখনো খারাপ না চাওয়ার পরেও তোমার সাথে এটা হয়ে গেল।
তুমি আমার পবিত্র স্বামীর উপর মিথ্যে অভিযোগের পাহাড় ভেঙেছ, আমাদের হাসিখুশি সংসার নষ্ট করে দিয়েছ। কিন্তু আমি কখনো তোমাকে খারাপ কথা বলিনি। এসবকে আমার রবির ইচ্ছা ভেবে তোমাকে মন থেকে মেনে নিয়েছিলাম। তোমার সন্তানদের আমার মনে করেছিলাম, কিন্তু তুমি আমাদের মাঝে সৎমায়ের সম্পর্ক কখনো ভালো করতে পারোনি। ইমরানের মৃত্যুর পরেও তুমি তার সন্তানদের সুখ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছ, কিন্তু আমার রব অনেক বড়। তিনি জালিমের দড়ি ঢিলে ছেড়ে দেন, কিন্তু মজলুমের দোয়াও ফিরিয়ে দেন না। আমার মন আজও তোমার জন্য পরিষ্কার। খাদিজার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে তার দৃষ্টি নিচু করে নিল। এই সেই মুহূর্ত ছিল যখন গ্রামের সব লোক বুঝল যে হিংসার ঘৃণা মানুষকে ধ্বংস করে দেয়, আর কৃতজ্ঞতা আর ধৈর্যই আসল সম্পদ। হাসপাতালের ঘরে এক নীরবতা ছড়িয়েছিল। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, আর জানালার কাঁচে জলের ফোঁটা চুপচাপ টপ টপ করে পড়ছিল। খাদিজা বিছানায় শুয়েছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখের নিচে কালো দাগ আর ঠোঁটে নীরবতার পাহারা। সে এখন আর কিচ্ছু বলতে পারত না, কিন্তু তার চোখে অনুশোচনার এক গভীর গল্প লেখা ছিল। সিলমা চেয়ারে বসে তাকে দেখছিল। মনে এক অদ্ভুত অবস্থা ছিল। একসময় এই মহিলা তার বাড়ির সুখ নষ্ট করার জন্য প্রতিটি চাল চলত, কিন্তু আজ সেই মহিলা ভাঙা, অসহায় আর সবচেয়ে বেশি একা ছিল। খাদিজা, সিলমা আস্তে করে বলল, দুনিয়াতে সবকিছু শেষ হতে পারে, কিন্তু মনের শান্তি কেবল নিজের কাছ থেকে আসে। তুমি ঘৃণার বীজ বুনেছিলে, তার ফলও তুমিই পেয়েছ। খাদিজার চোখ থেকে জল গড়িয়ে তার গালে এলো। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তার জিভ কাজ করছিল না। এই মুহূর্তে ঘরের দরজা খুলল। গ্রামের কয়েকজন লোক ভেতরে এলো। তাদের মধ্যে মসজিদের ইমামও ছিলেন। তিনি খাদিজাকে দেখলেন, তারপর সিলমার দিকে ঘুরে বললেন, মেয়ে, তোমার মন অনেক বড়। এটা প্রতিশোধ নেওয়ার সময় নয়, বরং ক্ষমা করার সময়। সিলমা হালকা হাসির সাথে বলল, ইমাম সাহেব, আমি তো প্রথম দিনেই তাকে ক্ষমা করে দিয়েছিলাম। শুধু চাইছিলাম যে সে নিজে তার ভুল বুঝতে পারুক। খাদিজার দৃষ্টি সিলমার মুখের ওপর স্থির হয়ে গেল। হয়তো এই মুহূর্তে সে প্রথমবারের মতো সেই মহিলার আসল মহিমা দেখেছিল, যাকে সে বছরের পর বছর ধরে ছোট মনে করত। কিছুদিন পর গ্রামে ফেরার পথে বৃষ্টি আর কাদা রাস্তা কঠিন করে দিয়েছিল। সিলমা খাদিজাকে তার কাছে রাখার সিদ্ধান্ত নিল, যাতে সে একা না থাকে। গ্রামের মহিলারা অবাক ছিল যে মহিলা সিলমার জীবনে এত কষ্ট দিয়েছে, আজ সেই তার বাড়িতে সম্মান আর যত্ন পাচ্ছে। সময় কাটতে লাগলো। খাদিজা এখনও কথা বলতে পারত না, কিন্তু তার আচরণ বদলে গিয়েছিল। সে বাড়ির কাজে হাত লাগাতো, বাচ্চাদের জন্য খাবার রাঁধত, আর কখনো কখনো সিলমার পাশে বসে চোখের ইশারায় কৃতজ্ঞতা জানাত। সিলমা তার 2 ছেলের বিয়ে দিয়ে দিল। মারিয়াম তার স্বামী সাইদের সাথে খুশি ছিল, আর তারা খাদিজার ছেলেকে উচ্চশিক্ষার জন্য হস্টেলে পাঠিয়ে দিল, যাতে সে কোনো কিছুর অভাব অনুভব না করে। একদিন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সিলমা দরজা খুলল তো সামনে সাফিয়া ছিল, ভেঙে পড়া। হাত জোর করে সে সিলমার পায়ে বসে পড়ল আর বলল, মা, আজ আমি খুব লজ্জিত। আপনি সবসময় আমাকে নিজের মেয়ে মনে করেছেন, আর আমি আপনার ভালোবাসা বুঝতে পারিনি। যা কিছু নিয়ে পালিয়েছিলাম সেই লোকটা সব দখল করে নিল আর আমাকে ছেড়ে দিল। আজ আশ্রয়হীন হয়ে ফিরে এসেছি। সিলমা তাকে সান্ত্বনা দিল আর বলল, মেয়ে, আমি কখনো তোমার আর মারিয়ামের মধ্যে কোনো পার্থক্য করিনি। যা হয়েছে ভুলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। খাদিজা সাফিয়াকে জড়িয়ে ধরল। সিলমা পরের বছর সাফিয়ার জন্য এক ভদ্র ছেলে দেখে তার বিয়ে দিয়ে দিল। সব সন্তান তাদের নিজেদের বাড়িতে খুশি ছিল। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল আর ক্ষেতে সোনালি আলো ছড়িয়ে পড়ছিল, সিলমা ছাদে কাপড় শুকোচ্ছিল। খাদিজা এসে পাশে বসল। দুজন নীরবভাবে দৃশ্যটি দেখতে লাগল। এই নীরবতায় এক অদ্ভুত শান্তি ছিল, যেন বছরের পর বছরের তিক্ততা ধুয়ে গিয়েছিল। সিলমা আস্তে করে বলল, জীবনের সবচেয়ে বড় জয় এটা নয় যে তুমি কাউকে হারিয়ে দাও, বরং এটা যে তুমি কাউকে তার ঘৃণা সত্ত্বেও আপন করে নাও। খাদিজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে তার গালে এলো। সে আকাশের দিকে তাকিয়েছিল, হয়তো মনে মনে দোয়া করছিল যে আল্লাহ তাকে ক্ষমা করে দিন। এভাবেই এই গল্পের শেষ এই শিক্ষার সাথে হলো যে হিংসা আর ঘৃণা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, কিন্তু ধৈর্য, কৃতজ্ঞতা আর ক্ষমা মানুষকে এমন এক মর্যাদা দেয় যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না।
বন্ধুরা, আল্লাহ আমাদের এমন মন দিক যা কারো জন্য খারাপ না চাই, বরং ক্ষমা করে এগিয়ে যাওয়ার তৌফিক দেখ। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর শেয়ার করতে ভুলবেন না, যাতে এই বার্তা প্রতিটি হৃদয়ে পৌঁছাতে পারে। আল্লাহ আপনাদের সবাইকে খুশি রাখুন, আপনাদের বাড়িতে শান্তি আর রহমত বর্ষণ করুন, আর আপনাদেরকে প্রতিটি হিংসা আর প্রতিটি ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।